মাশাল্লাহ, অনেক দিন পর আরো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। মাশাল্লাহ বলার কারণটা হলো এই জন্যই যে আপনারা সবাই আমাকে অনেক বেশি মিস করেন। কারণ আমি অনেক দিন পর পর এখন থেকে একটা করে ব্লগ দেই। সময় পাই না আসলে, সংসারের কাজকর্ম সব কিছু মিলে একটা ব্লগ মেক করতে অনেকটাই টাইম লেগে যায়। তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সেদিন যে আমি মাছের মাথার ভিডিও দিয়েছিলাম, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন, থ্যাংক ইউ সবাইকে। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর এই রান্নাটা কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই খুবই পছন্দ করে, আর বাচ্চাদের সাথে কিন্তু আমারও প্রিয় একটি খাবার হয়ে গিয়েছে। তো বিফগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, মানে একটু পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে এটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। প্রথমে আমি ভিপটাকে ভালোভাবে ধুয়ে পোষা করে একটু কেচে নিয়েছি, কাঁটা চামচ বা ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। তার সাথে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর বিফটা থেকে অবশ্যই কিন্তু পানি ফেলে দিতে হবে, টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলে আরও বেশি ভালো হয়, যেন বিফটার মধ্যে একটু পরিমাণে পানি না থাকে। তার সাথে আমি দিয়ে দিলাম গোলমরিচ, এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। ব্ল্যাক পেপার হোয়াইট পেপার অবশ্যই দিতে হবে, এই বিফ স্টিকের মধ্যে কিন্তু ওইটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তা আমি আজকে বিফ দিয়ে এটা তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে এটা মাটন দিয়েও করতে পারেন বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন, যার হাতের কাছে যে ধরনের মাংস থাকবে সেটা দিয়ে তৈরি করবেন। আর এটা ভাজার জন্য আমি নিয়েছি বাটার। বাটারের পরিমাণটা আমি একটু পরিমাণে বেশি দিব, যেহেতু বাচ্চারা বাটারের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি বাটারটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাটারটা ইউজ করতে পারেন। তার সাথে আমি অল্প পরিমাণে গার্লিক দিয়ে দিচ্ছি একটু কুচি করে। তো গার্লিকটা দেওয়ার পর কিন্তু আরও দুইটা ফ্লেভার একসাথে হয়ে গিয়েছে, বাটার আর গার্লিকের ফ্লেভারটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর পুরো বাসাটাতে কিন্তু একদম গ্রান ছড়িয়ে পড়েছে। তার সাথে আমি এই যে এখানে বিফ স্টিকগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, তারপরে কিন্তু এভাবে রসুনের উপরে দিয়ে দিয়েছি। আর চুলাটাকে হালকা আছে প্রথমে ভেজে নিব, তারপর আস্তে আস্তে করে, কিন্তু এটা হতেও সময় লাগে না, জাস্ট 15 মিনিটের মতো টাইম লাগবে এটা হতে। আর এই বিফ স্টিকটা বেশি ভাজা যাবে না, এপিট ওপিট জাস্ট একটু হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। বলেছিলাম না 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে এটা হতে। এখন আমরা আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি অরিগানো। অরিগানোটা দেওয়ার পর এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় আর খেতে তো অসম্ভব মজা হয়। উপরে দিয়ে অল্প পরিমাণে অরিগানো পাউডার, তার সাথে পাপরিকা দিয়ে দিলে এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। তো অল্প পরিমাণে কিন্তু আমি এখানে অরিগানো পাউডার ইউজ করেছি। তো বিফটা কিন্তু অলরেডি এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। যখন এরকম দুই পিঠে কালার চলে আসবে তখনই কিন্তু বিফটাকে আমি নামিয়ে ফেলবো। অত বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে এটা রাবারি টাইপের হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। গরু কোরবানি করার পর কিন্তু আমরা অনেকবারই গরুর মাংস রান্না করে খেয়ে ফেলেছি, মানে আমাদের বাঙালি স্টাইলে আমরা যেভাবে খেতে পছন্দ করি ঠিক ওইভাবে। তো ওইটার স্বাদ কিন্তু ওরকম থাকে, বাঙালিরা যেভাবে রান্না করে খেয়ে থাকে, আর এটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো বাচ্চারা বললো যে সব সময় তো একই রকম বিফ রান্না করো, আজকে একটু অন্যরকম রান্না করো, সেই জন্য কিন্তু আমি এভাবে বাচ্চাদের জন্য আজকে বিফ স্টিকটা তৈরি করেছি। তবে এটা খেতে অনেক মজা হয়েছিল, গরম গরম, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আর ওরা বলতেছে বিফ এভাবে রান্না করো না, সবসময় কিন্তু আমরা এখন যেভাবে খাচ্ছি সবসময় এভাবে রান্না করে দিও। তো কি আর করা, বাচ্চারা যেভাবে খেতে লাইক করে ওইভাবেই তো বাচ্চাদেরকে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন বাচ্চারা সবাই নিয়ে নিয়ে কিন্তু আগ্রহ সহকারে খেয়ে নিচ্ছে, আর উপরে দিয়ে একটু এই যে পাপরিকা দিয়ে দিচ্ছে। তো বাচ্চারা খুব মজা করে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিল। তো আমি চেয়েছিলাম সাথে একটু ম্যাশ পটেটো করব বা ফ্রেঞ্চ ফ্রাই করব। তো সালমান বলতেছে যে না, তেলে ভাজা কোনো কিছুই খাওয়া যাবে না, যেহেতু অনেক দিন ধরে গরু মাংস খাচ্ছি। আর সালমান কিন্তু অনেক দিন ধরে জিম করছে, নতুন করে জিমে ভর্তি হয়েছে, তো সেজন্য তেলের খাবারটা একদমই খেতে চায় না। ও বলতেছে বাটার বেশি দিয়ে ভেজে ফেলেছো, খেতে চায়নি প্রথমে, তারপর আমি জোর করেছি যে এক পিস খেয়ে দেখো, কোনো সমস্যা নেই।
তার সাথে এখানে বার্গার অর্ডার করেছিল ওরা অনলাইনে। ওরা যে বার্গারটা অর্ডার করেছে সেটা আমি জানতামই না। এখনই দেখতে পেলাম যে তারা বার্গার নিয়ে এসেছে, বলল যে আমরা বার্গার সাথে খাবো। তাহলে তো ভালোই হলো, দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো আরও বেশি মজা হচ্ছিল। তো বাচ্চাদেরকে আমি হেল্প করছিলাম, এই যে শালীনকে হেল্প করে দিচ্ছি, এভাবে কেটে কেটে খেয়ে নাও বলে দিচ্ছিলাম। আর আমি তো খাবো না, আপনাদের ভাইও খাবে না। শালীনের অবস্থা দেখুন, সে ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছে। যখন আমরা কিচেনে কাজ করছিলাম তখন সে জাস্ট একটু দেখেছে দাঁড়িয়ে, তাতেই তার এই অবস্থা হয়ে গিয়েছে, প্রচুর ঘেমে গিয়েছে। আর ওর চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। অনেকে জানি কমেন্ট লিখবেন যে আপু শালীনের চুলগুলো বড় হয়ে গিয়েছে, ওর চুলগুলো কেটে দিন। আসলে বাচ্চাদের চুলগুলো আমি কেটে ফেলতে চাই, কিন্তু এখনকার বাচ্চারা না চুলগুলো একদমই কাটতে চায় না। ওরা বড় চুল কেন যে এত বেশি পছন্দ করে বুঝতেছি না। তো সেদিন আমি বাহিরে গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে বসেছি, সেটা ছিল হারপি রেস্টুরেন্ট আমাদের এরিয়াতেই। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম ছোট বড় সবার চুলের একই অবস্থা। অনেকের চুল কী যে হয়ে আছে সেগুলো কাটার কোনো খবরই নেই। তো আমরা তো দেখতে পেলাম শালীনের চুলটা আরও বেশি সুন্দরী আছে, তারপরও আমি বলতেছি চুলগুলো কেটে দিব। তো সালমান আর মীরা চুল কাটা একদমই পছন্দ করে না, বলল শালীনের চুল কেটে দিলে ওকে দেখতে নাকি একদমই ভালো লাগে না। সেজন্য শালীনও আরও বেশি বলে যে আমি চুল কাটবো না, সবাই বলে আমাকে দেখতে ভালো লাগে না, সেজন্য সে চুল কাটতেই চায় না। তো কী আর করা। তো শালীনকে নিয়ে দেখি 2 দিনের মধ্যেই যাব চুল কাটার জন্য। তো গতকাল রাতে যখন ওদের জন্য বিফ স্টিক তৈরি করেছিলাম তখন সময় ছিল রাত 12টা বাজে। তো আজকে সকালবেলা ভাবলাম কি রান্না করব, সেজন্য রাতের বেলায় আমি গরুর মাংস নামিয়ে রেখে দিয়েছিলাম। আর মাংসটা এত সুন্দর ভিজে গিয়েছে, মানে পানি ইউজ করিনি, জাস্ট আমি নামিয়ে পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম। একদম শক্ত মাংসটা ছিল, আর এখন এত সুন্দরভাবে খুলে গিয়েছে যে মাংসটা আমি জাস্ট একটু ধুয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখান থেকে মাংস রেখে দিব বাচ্চাদের জন্য বিফ স্টিক তৈরি করে দেওয়ার জন্য। যেগুলো একটু বড় বড় পিস আছে সেগুলো আমি পাতলা করে কেটে ম্যারিনেট করে রেখে দিব। তো যখন তখন বাচ্চাদের ক্ষুধা লাগে তখনই কিন্তু তারা বার্গার তৈরি করে খেয়ে নেয় ভাত দিয়ে, বা যেভাবে ইচ্ছে তারা ওইভাবেই খেতে পারে। তো এই বিফ স্টিকটা দিয়ে কিন্তু পাতলা করে ছোট ছোট করে কেটে আমি যেভাবে তৈরি করেছি, এগুলো ছোট ছোট করে কেটে কিন্তু ওরা বার্গার তৈরি করে খেতে অনেক পছন্দ করে। তো যেদিন আবার বার্গার তৈরি করব ওই দিন বার্গারের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি বিফ দিয়ে ঝোল কারি রান্না করব, বিফের ঝোল কারি যখনই আমি রান্না করি তখন একটু আলু দিতে হয়। আলুটা খেতে ভালোই লাগে বিফের মধ্যে যখন একটু আলু দিয়ে থাকি। তো সেজন্য আমি এখানে 3টার মতো আলু নিয়েছি। আলুগুলো জাস্ট একটু কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে কেটে নেব। তো সেদিন আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট লিখেছেন যে আপু আপনি বোয়াল মাছ কেটেছেন, আপনার বোয়াল মাছ কাটা হয়নি, মানে বোয়াল মাছের মাথাটা ভালোভাবে কাটা হয়নি। তো আমি যেভাবে কেটে নিয়েছি তারপর আমার হাত অনেক জায়গায় কেটে গিয়েছে, অনেক সাবধানে কিন্তু আমি এটা করেছি। তবে কাটা হয়েছে কিনা জানি না, কিন্তু আমি অনেক পরিষ্কার করে রান্না করেছি। আর আমরা কিন্তু বোয়াল মাছের যে গিলস আছে, যেটাকে আমরা বলি ভিতরের কি বলে গিলসই তো বলে, ওইটাকে কাকনা বলে নাকি, তো সেটা আমি কেটে ফেলে দিয়েছি। মানে খাবার রান্না করার পর আর কি, যখন খাবার খেতে বসেছি তখন ফেলে দিয়েছি, ওইটা আমরা খাইনি। আর তার সাথে যে দাঁতের ব্যাপারটা বলেন যে দাঁত আপনারা কেন ফেলে দেননি, তো সেটা তো আর কাটা সম্ভব না বাসায়। তো সেটা আমি ভালোভাবে ক্লিন করে রান্নাটা করেছি। তো গরু মাংসটা ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। আর এই যে তেল চর্বিগুলো, আমাদের নিচে 2টা কুকুর আছে, ওদেরকে আমি সব সময় দিয়ে থাকি। তো সেজন্য এখানে তেল চর্বি এগুলো আমি একটা বাটিতে রেখে দেব। পরে যে কুকুরকে আমি এগুলো খাইয়ে আসব। ওদেরকে কি সুন্দরভাবে যখন ডাক দিই ওরা সামনে চলে আসে, মানে একটা শীষ দিলেই হয়। ওরা এখন বুঝতে পারে। আপনাদের ভাইও মাঝে মধ্যে ওদেরকে খাবার খাওয়ায়, আবার আমিও ওদেরকে খাবার খাওয়াই। আর এই যে বিফ স্টিকের জন্য আমি এখানে মাংসগুলো টুকরা করে কেটে নিয়েছি, আর একটু পাতলা করে কেটে নিলে ভালো হতো। তবে এগুলো আমি মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। 4-5 দিনের মতো কিন্তু এগুলো ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আর বাচ্চাদের যখন ইচ্ছে হবে তখনই তারা বাটারে ভেজে খেয়ে নেবে। আর এদিকে আমাদের জন্য গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস ঝোল কারি তো সবসময় আমরা যেভাবে রান্না করি হাতে মাখিয়ে, সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে। তো ওইভাবেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার, সব ধরনের মশলা দিয়ে তারপর কিন্তু মাখিয়ে বসিয়ে দিব। আর এইভাবে গরুর মাংসটা রান্না করলে এমনিতেও খেতে ভালো লাগে। আর যেটা বলছিলাম যে মাছের মাথার দাঁত কেন ফেলে দেননি, আমরা যখন খাবার খেয়েছি তখন কিন্তু দাঁতগুলো এমনিতেই ফেলে দিতে হয়েছে, কারণ বাচ্চারা তো মাছের মাথা খেতে পছন্দই করে না। তো ওগুলো কিন্তু দেখে দেখে সব খাবার কিন্তু খাওয়া যায় না, যেমন দাঁত, তারপরে কাকনা, এগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো খাবার সময় কিন্তু আমরা ওই কাজটা করেছি, আমরা দেখে দেখে ফেলে দিয়েছি। আর দাঁত তো কাটা সম্ভব হয়নি, দাঁতগুলো এত বেশি ধারালো ছিল যেগুলো কাটা সম্ভব হয়নি। তবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেভাবে পরিষ্কার করেছি ওইভাবে আমরা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আপনারা যখন রান্না করবেন তখন দাঁতগুলো ফেলে দিবেন, কাকনা ফেলে দিবেন,
মানে আপনাদের পছন্দ মতো সব কিছু ফেলে দিবেন, তখন তো আর কোনো সমস্যা হবে না। আমি আমার মতো করে রান্না করেছি, আমার মতোই আমি আবার খেয়েছি। তা আপনারা আবার অনেকেই বলেছেন যে মাছের দাড়ি দাঁত এগুলো ফেলতে হয় না, এগুলো খেয়ে ফেলতে পারো, কোনো কিছুই হয় না। আমরাও কিন্তু এভাবে রান্না করি। মানে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, এক একজনের খাবার ধরন এক এক রকম হয়, সবার খাবার ধরন কিন্তু একই রকম হয় না। তো আমি যেভাবে রান্না করেছি আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, অনেকেরই পছন্দ হয়েছে, হয়তো দুই একজন কমেন্ট লিখেছেন যে এভাবে না ওভাবে হবে। তবে অনেকেরই আবার খেতেও ইচ্ছে করেছে যে আপু আমাকে দাওয়াত কইরেন, আপনার বাসায় আসবো। তো এই ধরনের কমেন্টগুলো যখন পড়ি তখন খুবই ভালো লাগে। মানে ভালোর সংখ্যা কিন্তু 90% থাকে, আর 10% কিন্তু খারাপের সংখ্যা থাকবেই। যেহেতু আমরা ভিডিওগুলো পাবলিশ করি, সেখানে কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু সবাই কথা বলবে। তো সেটা গায়ে নেই না, মাঝে মধ্যে একটু কষ্ট হয়, আবার বলতেও ইচ্ছে করে। সেজন্য ভাবলাম ভিডিও যখন করছি একটু কথাগুলো বলি। তো আমি এইদিকে বিফটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। গতকাল রাতে খেয়ে বাচ্চারা এত বেশি মজা পেয়েছে, বলল যে আজকেও আবার বিফ স্টিক তৈরি করার জন্য। সেজন্য ওদের জন্য বিফ স্টিক তৈরি করব। আর শালীন আজকে এখনও ঘুম থেকে উঠেনি, এখন সময় প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। তা আমি ওকে ডাকার জন্য বারবার আসতেছি, সে কি সুন্দর ঘুম দিয়েছে। তো আমি ভাবলাম একটু এসিটা ছেড়ে দিয়ে যাই, ও একটু ভালোভাবে ঘুমাক। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন তো আমি রান্না করি, তো রান্না করার পাশাপাশি বাচ্চাদেরকে একটু ডেকে যায় আর ওদের কাছে একটু বসেও থাকে, যেহেতু ওদের রুমে এসি চলতেছে। তো ঠান্ডার মধ্যে একটু বসে থেকে ঘামটা শুকিয়ে গেলে আবারও কিচেনে যেতে হয়, আর প্রচণ্ড গরম কিন্তু এখন কিচেনে। আর এই যে মাংসগুলো আমি কুকুরের জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি নিচে নিয়ে এসেছি। আর এই যে ঢকগুলা কি সুন্দর দাঁড়িয়ে আছে। যাক, একটা গরুর মাংস কিন্তু রয়ে গেল, তারের উপরে আটকে গিয়েছে। আর এখন আমি অল্প অল্প করে যে তেলগুলো দিয়ে দিচ্ছি, তেল চর্বি, গরুর মাংসর যে তেল চর্বিগুলো থাকে এগুলো আমাদের এই কুকুরগুলা খেতে খুব পছন্দ করে। তা আগে তো একসময় আমি এগুলো ফেলে দিতাম, আমি কখনই কিন্তু খালাদেরকে এই ধরনের তেল চর্বি এগুলো দিয়ে থাকি না। সলিড মাংসটাই আমি খালাদেরকে দিয়ে থাকি সবসময়, যে খালারা আমার বাসায় কাজ করে। তো এই যে আমি এখন গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আর অলরেডি আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। তো আমাদের খালা এসেছে বাসায়, উনি অবশ্য আমার বাসায় কাজ করে না, মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে, বা এমনিতেই যখন আসে তখন ওনাকে আমি ভাত খাওয়াই, আমার কাছে ভালো লাগে। তো উনি যখন বসে ভাত খাচ্ছিল তখন ওনার সাথে গল্প করছিলাম। তো বললাম যে আজকে গরুর মাংস রান্না করেছি, ভাত খেয়ে যান। তো বড় একটা হাড্ডি চাইলো, তাকে আমি বড় একটা হাড্ডি দিয়েছি, সেটা খুব মজা করে সে বসে বসে খেয়ে নিচ্ছে, অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো এটা ভিডিও করার উদ্দেশ্য হলো যে উনি যখন খাচ্ছিল আমিও কিন্তু ওনার সাথে গল্প করছিলাম বসে বসে, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তার এই যে বিফ স্টিকটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। আজ গ্যাসের অবস্থা কি বলবো, পুরা বাংলাদেশে নাকি একই অবস্থা, এখন গ্যাসের যে অনেক প্রবলেম দেখা দিয়েছে। আপনাদের ভাইয়া যখন গাড়িতে গ্যাস নিতে যায় তখন কিন্তু লম্বা সিরিয়ালে বসে থাকতে হয় 2 থেকে 3 ঘন্টা, অনেক কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য বলেছি যে গাড়ি নিয়ে এত বেশি ঘোরাফেরা দরকার নেই, যতদিন গ্যাসের প্রবলেমটা থাকবে। তারপরও কে শুনে কার কথা, আমাদের তো গাড়ি ছাড়া চলেই না। আমাদের এরিয়াতে আমরা যখন একটু ঘুরবো হেঁটেই কিন্তু ঘোরা যায়। তারপরও বাচ্চারা বেরোলেও গাড়ি নিয়ে যাবে, আর আপনাদের ভাইয়ার তো কথাই নেই, সে দেশে গেলেও গাড়ি নিয়ে যাবে, আশেপাশে যখন যাবে তখনও গাড়ি নিয়ে যাবে। আর সপ্তাহে 2-3 দিন তার দেশে যেতেই হবে, তার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বিফ স্টিকটাও হয়ে গিয়েছে, গ্যাসের অবস্থা খুবই খারাপ। আর এই যে খালার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, পরে বললাম কাঁঠাল খাবেন, উনি বলল না, সেই দিন কাঁঠাল খেয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছি, ওনার নাকি প্রচণ্ড গ্যাস হয়েছে। আসলে আমাদের বাসায় এত কাঁঠাল এনেছে যে আমরা খেয়ে শেষ করতে পারিনি। তো সেজন্য খালাকে বললাম এগুলো নিয়ে যাও, অনেকগুলো কাঁঠাল আছে, নিয়ে দারোয়ান চাচা বা অন্যান্য লোকদেরকে দিয়ে দিও। তো খালা কিন্তু কাঁঠাল নিয়ে গিয়েছে, আর সবাইকে নাকি কাঁঠাল দিয়েছে। আর এখন কিন্তু সবাই খালার কাছে কাঁঠাল চায়, যে যেই ম্যাডাম তোমাকে কাঁঠাল দিয়েছে সেই কাঁঠালগুলো খুব মজা, কাঁঠালগুলো এনে আমাদেরকে আবার দিও। বলল ম্যাডামের গাছের কাঁঠাল, সেজন্য অনেক বেশি মজা খেতে। তো আপনাদের ভাইয়া যে বাহির থেকে কিছু আম নিয়ে এসেছে, তো সবগুলো আমি এখন ধুয়ে তারপর রেখে দেবো। সব সময় বাজার থেকে যখন আম নিয়ে আসে সেগুলো একটু ধুয়ে পয়সা করে রেখে দিলে হয় কি, বাচ্চারা এসেই খেয়ে নিতে পারে। আর তাছাড়া বাচ্চারা এইভাবে এগুলো মুখে দিয়ে ফেলবে, সেই ভয়ে কিন্তু শাক সবজি আর তার মধ্যে ফল ফ্রুটস যেগুলো আমাদের বাসায় নিয়ে আসে সব কিছু কিন্তু আমি ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিই। আর আমগুলো খুবই সুন্দর গ্রান ছিল, আর অনেক সুস্বাদু ছিল আমগুলো। আমি আনার সাথে সাথে কিন্তু এক পিস খেয়ে নিয়েছি। তবে এই আমটার মধ্যে দেখতে পেলাম একটা মাছি বসে আছে, সেটা কিছুতেই নড়ছে না, কিছুক্ষণ পরে সেটা উড়ে গেল, বুঝতেই পারলাম না। তো যাই হোক, আজকেও আপনাদের সাথে অনেক ভক করে ফেললাম। আর আজকের ব্লগটি আমার কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবসময় আমার পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।